এবার দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে 20 আগস্ট, বিষয়টিকে কিভাবে দেখছেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, রাষ্ট্রপতি পদে এটি আসলে নির্বাচনটা ওই অর্থে আসলে হয় না। বিশেষ করে যে দল ক্ষমতায় আসে সেই দলের প্রার্থী তিনি নির্বাচিত হয়ে থাকেন, কিন্তু এটি আসলে সংসদীয় রেওয়াজ, একটি নির্বাচন করা লাগে, যে কারণে এই ধরনের আয়োজন করা হয়। তবে আমরা শুরুতে দেখলাম যে আমাদের অপোজিশনে যারা আছে তারা বলল যে আমরা এই নির্বাচনে অংশ নিব না, অর্থাৎ তারা রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দিবে না। জামাত ইসলাম যে আসলে সবসময় তার সিদ্ধান্তে অটল থাকতে পারে না, সেটার আরেকটি প্রমাণ আমরা পেলাম। এবং এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে পিআর ছাড়া আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। ঠিক সন্ধ্যার সময় এই কথা বলার পরে রাত শেষ হলো, সকালবেলা তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো। ঠিক এইবারও তারা একই ধরনের আচরণ করলো। তারা এক ধরনের মিডিয়াবাজি করলো যে রাষ্ট্রপতি নির্বাচনে তারা কোনো প্রার্থী দেবে না। এমনকি জামাতের পক্ষ থেকে এনসিপির একজন নেতা, তাকে দিয়ে বিএনপি সংগ্রামী মহাসচিব তাকে নিয়ে মন্তব্য করালো যে তিনি মন্ত্রী হওয়ার যোগ্য নন, তাকে আবার কিভাবে রাষ্ট্রপতি বিএনপি বানাবে। অর্থাৎ জামাত ইসলাম এমনভাবে একটি বলা যায় যে হাইপ সৃষ্টি করলো যে রাষ্ট্রপতির কোনো গুরুত্ব নাই, এবং এই পদ এটিকে এক ধরনের বলা যায় যে বিতর্কিত করার জন্য এক ধরনের অপচেষ্টা তারা করেছে। তবে সর্বশেষ তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, এই জন্য আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাবো। আমি গত পরশুদিন একটা সাংবাদিক মতবিনিময় সভায় আমি বলছিলাম যে জামাত ইসলাম তো জানতো যে তারা আসলে ক্ষমতায় আসতে পারবে না, তারপরেও তো তারা আসলে নির্বাচনে অংশ নিয়েছে। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনে তারা জিতবে না, এটি জানার পরেও সংসদীয় রাজনৈতিক কারণে বা যে রেওয়াজ আছে এটির সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা কিন্তু নির্বাচনে অংশ নিবে না। তো দেখলাম পরবর্তীতে তারা নির্বাচনে অংশ নিচ্ছে এবং কর্নেল অলি আহমেদের মতন একজন ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিবেচিত করেছে। এটি ভালো হয়েছে যে কর্নেল অলি আহমেদের স্বপ্ন ছিল রাষ্ট্রপতি হওয়া। হয়তো বিএনপির সাথে থাকলে বা বিএনপির সাথে সম্পর্ক রাখলে তিনি রাষ্ট্রপতি হতে পারতেন, কিন্তু তিনি এক ধরনের আক্রোশ বিএনপির প্রতি সবসময় প্রকাশ করেছেন এবং মোটামুটি 91 সাল থেকে তিনি আসলে বিএনপির বিরুদ্ধে কখনো নানান চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, মাঝে মধ্যে আবার বিএনপির প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করেছেন। তবে আমি এটি বলেই শেষ করি এই বিষয়ে, যদি আপনি অনলাইনে ভোট করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে রাষ্ট্রপতি আসলে কর্নেল অলি আহমেদ নির্বাচিত হবে। যেমনিভাবে আমরা জাতীয় নির্বাচনের আগে দেখেছি যে অনলাইন ভোটিংয়ে সব জায়গায় আসলে জামাত ইসলাম সরকার গঠন করেছিল, তার মানে নির্বাচনে যে অংশ নিচ্ছে, তো জামাত ইসলামের পক্ষ থেকে ছায়া রাষ্ট্রপতি হিসেবে যতদিন বিএনপি সরকার ক্ষমতায় থাকবে, আমার মনে হয় যে কর্নেল অলি আহমেদ দায়িত্ব পালন করার যে সৌভাগ্য অর্জন করেছে, এটির জন্য আমার কাছে মনে হয় তার ধন্য হওয়া উচিত। এই প্রসঙ্গ তুলেই যদি বলি যে জাতীয় সংসদে বিএনপির 2/3 আসন, ফলে কোন দল থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেটি বিষয়টিও এক প্রকার নিশ্চিত বলা যায়। সেক্ষেত্রে 11 দল রাষ্ট্রপতি প্রার্থী যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বলছেন সেটি দিয়ে আসলে কতটা লাভবান হবে, আপনার কি মনে হয়? না, আমি তো আগেই বলেছি যে সংসদীয় একটা রাজনীতি আছে, এবং এনসিপির পক্ষ থেকে যে সময় আসলে তারা জামাতের সমালোচনা করছিল, নানান ধরনের মন্তব্য করেছে, এরপরে একটা পর্যায়ে যে সময় আসলে তারা জামাতের সাথে গেল, তাদের উত্তর ছিল যে সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখা। তার মানে কি, এই যে সংসদীয় যে একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্সে টিকে থাকার জন্যই মূলত রাষ্ট্রপতি নির্বাচনে তারা অংশ নিচ্ছে, এবং মিডিয়াতেও আলোচনায় থাকলো। এখন এই যে জামাত এবং এনসিপির নেতারা যে বক্তব্য দেয়, তাদের নিজেদের বক্তব্যই নিজেরা বিশ্বাস করে না। কয়েকদিন আগে একটি শোতে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নিজেই বলেছেন, তাকে উপস্থাপক প্রশ্ন করেছে যে আপনি কি আপনার সব বক্তব্য বিশ্বাস করেন? তিনি বলেছেন যে না, আমার সব বক্তব্য আমি বিশ্বাস করি না। তার মানে এই জামাতের যে সকল নেতারা 7 দিনের মধ্যে, 1 মিনিটের মধ্যে, 16 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে বিএনপি সরকারের পতনের নানান ধরনের হুমকি দিচ্ছে, মূলত মিডিয়ার থাকার জন্য। দেখেন, মিডিয়া আপনাকে নিউজ করবে তখন যখন আপনি একটা চমৎকার হেডলাইন
দিতে পারবেন। তো এখন এনসিপি এবং জামাতের নেতারা ওই হেডলাইন মার্কা মানে রাজনীতিটা করতেছে, যে মিডিয়ায় হাইপ সৃষ্টি করা, ফেসবুকে এমন একটা মানে এনভায়রনমেন্ট তৈরি করা যে তারাই হয়তো ক্ষমতায় আসতেছে, তারাই সব, তারা ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনীতি নাই। এবং ফেসবুকের বয়ানটা এমনভাবে সৃষ্টি করা হয় যে আপনি যে চেতনায় বিশ্বাস করেন বা আপনি যেটি বিশ্বাস করেন আপনি সেটি বলতে পারবেন না। ওই ফেসবুক আপনাকে আসলে এক ধরনের মানসিকতা তৈরি করে দিবে যে ওই মনস্তত্ত্বের বাইরে আপনি আসলে বের হতে পারবেন না। অর্থাৎ এখনকার যে রাজনীতি, আমার কাছে মনে হয় যে ফেসবুক আপনার রাজনীতি নির্ধারণ করে দিতেছে এবং জামাত ইসলাম ওই ফেসবুকের রাজনীতিটাই মূলত করতেছে। জি, শফিকুল আলম, যেমনটা মোহাম্মদ রাশেদ খান বলছিলেন যে জামায়াত শুরুতে বলেছিল যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না, এই পরিপ্রেক্ষিতে যদি বলি 11 দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার উদ্দেশ্য তাদের সেটি কি শুধুই রাজনৈতিকভাবে আলোচনায় থাকা, নাকি এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে, নাকি তাদের আসলে এই মুহূর্তে শুভবুদ্ধির উদয় হয়েছে যেমনটা মোহাম্মদ রাশেদ খান বলছিলেন? না, আমার মনে হয় যে এই পুরো জিনিসটাকে সেলিব্রেট করা উচিত, যে না, আমরা একটা প্রেসিডেন্ট পদেও আমরা একটা এক ধরনের প্রতিযোগিতা দেখছি এবং আমাদের অপোজিশন পার্টি আগে কি ডিসিশন নিয়েছে সেটা না দেখে আমরা বলি যে দুইজনই আমাদের যারা রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি তারা ক্যান্ডিডেট দিচ্ছে এবং এর মধ্যে যেটা হবে যে একটা কম্পিটিটিভ ওয়েতে আমার প্রেসিডেন্টের সিলেকশন হবে। দ্যাটস এ গুড চয়েস। আমি মনে করি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা কম্পিটিশন খারাপ না। একক বলে হয় কি যে এক ধরনের যদি ধরেন একটা রুলিং পার্টি একজনকে দিলেন আর কেউ কোনো প্রতিদ্বন্দ্বী দিল না, তখন হয় কি মানুষের মধ্যে এটার উপরে কোনো ইন্টারেস্টই আর থাকে না। আমার মনে হয় ইটস এ গুড সাইন। হ্যাঁ জি, রাজিকুজ্জামান রতন, যেমনটা বলছিলাম জাতীয় সংসদে বিএনপির 2/3 আসন ফলাফল অনেকটাই নিশ্চিত। সেই ক্ষেত্রে পুরোপুরি যদি আপনি পুরো বিষয়টাকে যদি পর্যালোচনা করেন, এই নির্বাচন আসলে গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক, পুরোটা আপনার মূল্যায়ন জানতে চাই। এখানে কয়েকটা জিনিস বিবেচনা রাখতে হবে যে বিরোধী দল হিসেবে জামাত কি চায়, সে সবসময় প্রাসঙ্গিক থাকতে চাইবে, এটাই তো স্বাভাবিক। যদি জামাত ক্যান্ডিডেট না দিত তাহলে কি হতো? তাহলে এই ক্ষেত্রে তো জামাত প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হতো না। 2 নম্বর, জামাতের সামনে সবসময় 71টা ঝুলতে থাকে, ফলে 71 তাকে বিব্রত রাখে বলে আজকে একজন মুক্তিযোদ্ধা তাদের দলে যুক্ত হয়েছেন, মানে তারা 11 দলীয় জোটে আছেন, তাকে তারা ক্যান্ডিডেট করেছে। এটা দিয়ে তারা 71কেও অন্তত কিছুটা ইয়ে করতে পারবে যে আমরা তো একজন মুক্তিযোদ্ধাকে ক্যান্ডিডেট করেছি, এবং যেমন তেমন মুক্তিযোদ্ধা না, তিনি একজন বীর বিক্রম ছিলেন। এটা দিলে জামাত সে 71কেও কিছুটা ঠেকানোর চেষ্টা করবে, মানে ওই বীর বিক্রমের ছায়ায় তাদের গ্লানিটাকে ঢেকে রাখার হয়তো চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে সংসদকে একটা সবসময় উত্তেজনাপূর্ণ রাখার যে একটা ইয়ে আছে, চেষ্টা আছে যে সংসদ যেন উত্তেজনাপূর্ণ থাকে এবং সংসদে তারা খুব ভাইব্রেন্ট আছেন, এইরকম একটা দেখাতে গেলে তাদের পুরো সদস্যদেরকে এই নির্বাচনেও কিন্তু অ্যাক্টিভ রাখা। যদি তারা কোনো ক্যান্ডিডেট না দিতেন, তাদের সদস্যরা তো সব প্যাসিভ হয়ে থাকতেন, তারা তো আর বিএনপির হয়তো ভোট দিতেন না অথবা ভোট থেকে অ্যাবস্টেন করতেন। এখন তারা ভোট দিয়ে তারাও তাদের অবস্থানটা ঠিক করলেন। ভোটে জিতলাম কি জিতলাম না এটা তো নির্বাচনের আগেই ডিসাইডেড হয়ে যাচ্ছে, কিন্তু ভোটে থাকলাম কি থাকলাম না এইটা তারা এখন এই সাংগঠনিক সিদ্ধান্তে ডিসিশনটা নিল। ফলে আমার কাছে মনে হয় যে জামাত অনেকগুলো কাজ এখান থেকে করতে চাইলো এবং বিএনপিকে এই বার্তাটা দিতে চাইলো যে কোনো ধরনের সমঝোতায় বিএনপির সঙ্গে যেতে চাইবে না। অর্থনৈতিক প্রক্রিয়ায় হয়তো পার্থক্য থাকবে না, কিন্তু রাজনৈতিক বিষয়ের দিক থেকে সব সময় বিএনপিকে একটা চাপের মধ্যে রাখার যে চেষ্টাটা তাদের আছে, সেই চেষ্টাটা তারা অব্যাহত রাখবে।